জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। স্যার আমার কি মনে হয় জানেন, আপনি ধীরে ধীরে পাগলের পথে যাচ্ছেন। আপনার মাথার আর কোনো নিউরন কাজ করতেছে না, আপনি পাগল হয়ে যাবেন এবং একদিন আমরা সবাই মিলে আপনাকে পাবনাতে রেখে আসবো। আমি মিষ্টি খাই না, তারপর কেন মিষ্টি আনতে পাঠিয়েছো? তোমার কারণে এই অফিসে আর আসাই হবে না। আপনি না আসলে কি হবে? আপনি না আসলে তো আমাদের স্যারের দম বন্ধ হয়ে যাবে। ম্যাম কি রাগ করলেন? ও বড় লোক, তাহলে টাকা কটা বুঝাই দেন। হ্যাঁ, এক্ষুনি দিবেন। টাকা তো আমি জীবনও দিব না, টাকা গাছটা পাতা যে ছিলমো 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 আর দিব। তুমি আমাকে চিনতে পারোনি? যদি তুমি আমাকে চিনতে পারো তাহলে তোমার জন্য একটি উপহার আছে। আরে কি উপহার দিবেন? উপহার দেওয়ার আগে আপনার পরিচয় দেন। ওরে আল্লাহ, তুমি একসাথে দুইটা প্রেম করতেছো। তুমি তো আমাদের বংশের মান সম্মান সব ধুলায় মিশাই দিতেছো। আমাদের বাপ চাচাদের ক্যারেক্টার তোমার মতো এত খারাপ ছিল না। আমি খারাপ আছিলাম না, আমার চাচায় আমার লগে খারাপই করছে। চাচায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমারে জেল কাটাইছে। এই তুমি কি হ্যাপি নাকি? তোমার গলা তো হ্যাপির মতো লাগতেছে। হ্যাপি ছাড়া তো কোনো তরুণীর লগে আমার প্রেমের সম্পর্ক ছিল না। তুমি কি নতুন করে আমার সাথে প্রেমের সম্পর্ক করতে চাও? হ্যাপি কি তোমার আমি ছাড়া হ্যাপি নামের আরো একটা প্রেমিকা ছিল? হায় হায় রে, আমি এটা কি শুনলাম? আমি বিষ খাবো। তুমি আমার সাথে এভাবে প্রতারণা করলা? আমি তো পাগল হয়ে যেতেছি। আমার জানা ছাড়া আমার কোনো প্রেমিকা ছিল? আমি জানি না। হ্যাঁ, আমার প্রেমিকা। বিয়ে করে তো বড় বিপদে পড়ে গেলাম। এই হলো, আমার বউ কিন্তু আশেপাশেই আছে। ভুল করে কিন্তু দেখায় দেওয়ার সময় ফোন করো না, আমার বউ কিন্তু আমার খুন করবো। তুমি যদি আমার সত্যিকার ভালোবাসে থাকো তাহলে তো আর ইহ জন্মে মিলন হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিয়ে করে ফেলাইছি, তাহলে তোমার লাগে আমার কব্বরে দেখা হইব পর জন্মে। তোমার নামটা কও, শুনে রাখি। তাছাড়া কব্বরে দেখা হইলে তো চিনুম না। আরে আমি তোমার পুতুল, ভুলে গেছো ডার্লিং? তুমি এত নিষ্ঠুর। তুমি ভুল বুঝতেছো। তোমার প্রেম আমি গ্রহণ করতে পারতেছি না, তাই তোমার কথাবার্তা আমার ভালো লাগছে। এই বেইমানি হচ্ছে বেইমান, তুই কার লগে প্রেম করতেছস? ফোন দে, ফোন দে কইলাম। ঘরে বউ রাইখা তুই ইয়া আমার বন্ধু মোশারফের লাগে কথা কই। ফোনটা দে দে। এই মোশারফ, এই বজ্জাত মেয়ে, হ্যাঁ তোর কত বড় সাবাস! এই বয়সে পড়ছে। আরে ফোন কাট, কাট না। অক্করে আমি ফোন করে এলাম। এই হারাম যদি তুই ফোন কাটলি কেন? শয়তান, ফোনটা কাটতে দিতে চাই না। মোশারফ কইলাম না। এর মুশারফ সেরার গলা না তো সেরিয়ার গলা। বান্ধবী, তোর কাজ তো হয়ে গেছে। আরে ভেজাল তো লাগে গেছে ওর মধ্যে। শোন, আমি ফুলমতিরে খুব ভালো করে চিনি। এমন মায়ের দিব 6 মাস ওর সোয়াটাই করতে পারবো না। তাহলে তো তোর কাজটা হয়েই গেল। এই মেয়েটা, এর নাম কি হ্যাপি? না না, এটা হ্যাপি না। এই শরীর আমি চিনি না, চেনার চেষ্টা করতেছিলাম। আমি নানান প্রশ্ন করছি। আরে পরে হেমে কয় হ্যাঁ নাম পুতুল। বিশ্বাস করো, পুতুল নামে কেউ আমি চিনি না, বিশ্বাস করো। কুকারে তুই করে হাতে নাইতে ধরা খাইছস। অঙ্ক তোরা কইতেছ বিশ্বাস করতাম, বিশ্বাস আমার উঠে গেছে। তোরে আমি আর একটু বিশ্বাস করতেছি না। তোরে তুমি বিয়া করে ভুল করেছি, এর লাগে আমার প্রায়শ্চিত্ত করণ লাগবো। পিস্তলের মধ্যে মাত্র একটা গুলি আছে, এই গুলি আজ আমি কাজে লাগাইয়াম। ফুলমতি, আমি তোমার পায়ে পড়ি, বিশ্বাস করো। বিয়ের আগে আমি 2-4টা মেয়ের দিকে চাইছিলাম, এইটা ঠিক। কিন্তু বিয়ের পরে আমি ভালো হয়ে গেছি। আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে চাই না। আমি একমাত্র তোমার দিকে ছাড়া আর কোনো মেয়ের মুখের দিকে তাকাই না। কোনো মেয়ের চোখে যদি চোখ পড়ে আমি আর মুখে থুক দেই। তুক দেশ, হ্যাঁ
তাইলে এই মেয়ে ফোনে অত কথা কইলে করে আমি তো দূরেতে দাঁড়ায় সবটাই শুনছি। হ্যাঁ, তুমি করতে আসো যে তোমার লগে আমার সংসার করা হইলো না, কত আফসুস। হ্যাঁ, অঙ্কই আদর আর পরিবারের ডাক দাও, আর যে একটা কবর কুড়া হোক, আর জয় এই কবর একটা লাশ যাই বই যাই। আরে কি ব্যাপার সাদ্দাম ভাই, আপনি আমার বাসায় কি মনে করে? আমি আমার বোনের বাসায় আইতেই পারি, কোনো ঝামেলা আছে? ঝামেলা তো আছে, মানে ঝামেলা অনেক আছে, কারণ আপনার তো একটা বিষাক্ত সাপের মতন, যে কোনো সময় ছোবল মারতে পারেন, এর জন্য আর কি। বদি, তুমি আমার ভগ্নিপতি হইয়া আমার লগে সাপের লগে তুলনা করছো। আমি যে কষ্টটা পাইতেছি, এই কষ্টের মূল্য কেটাই দিব কও? এর মূল্য কত তুমি জানো? তোমরা আমার চাচার একলা ফালায়া নতুন বাসায় উঠলা, এটা কোন মাইন্সের কাজ হয়েছে? আরে আব্বা নিজেই তো চাইছে আমি যাতে আলাদা থাকি, আর আব্বার কথা মানে শ্বশুর আব্বার কথা তো ফালানো যায় না নাকি? অভিমানের ঠেলা চাচা এই কথা কইছে, মন থেকে কয় নাই। তুমি সারাক্ষণ আমার চাচাদের দৌড়ের উপর রাখছিলা, চাচার রাগের ঠেলা ডিসিশনটা লইয়া কইছে যাও তুমি বাইরে যাও। চাচার জন্য এত মায়া? হ্যাঁ, চাচার জন্য যদি এত মায়াই থাকতো তাহলে চাচার এত বড় ক্ষতি করার পরিকল্পনা করছিলেন কেন? হ্যাঁ সাদ্দাম ভাই, ভণ্ডামি ছাড়েন, কেন আমার বাসায় আসছেন সেটা বলেন। আমার চাচারে নতুন করে আমি বিয়া দিবার চাইতেছি, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার চাইতেছি, তোমরা সহযোগিতা চাইতেছি, প্লিজ তোমরা না করো না। নিজের বিয়ের খবর নাই, আসছেন চাচারে বিয়ে দিতে না? আরে বুড়া বেটার কি মানে বুড়া বয়সে কি বিয়ে করার সাপ জাগছে নাকি আপনি তাকে উৎসাহিত করতেছেন, কোনটা? শুনেন সাদ্দাম ভাই, আপনার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। জুলমত আলীর যত সয় সম্পত্তি আছে সব যদি আমার নামে লিখে দেয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, মানে আমার নামে আর তার মেয়ের নামে যদি লিখে দেয়, আর যদি না লিখে দেয়, না লিখে যদি বিয়ে করতে যায়, তাহলে ওনার বাসরাত্রি ওনারা শেষ করে দিব। কথাটা আমার শ্বশুর আব্বারে জানাই দিন। খবরদার আমার চাচার ডর ধানের চেষ্টা করবা না। একটা কথা কই বোধে, এতদিন বোকা ছিলাম, অনক্রম চালাক হচ্ছে। আমি বোকামি করছি, বোকামি করে তোমার বিশ্বাস করছি, লোকে কোকা করে বিশ্বাস করছি, এরপরে তোমরা আমার থেকে টাকা খাইছো। ওই মিয়া, ওই টাকা ফেরত দাও। ছি 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 সাদ্দাম ভাই, আপনি বোনের বাসায় এসে পুরান ইতিহাসের কথা বলতেছেন। আপনি তো অনেক বড় একটা নির্লজ্জ, মানে আমার শ্বশুরের মতন। আমার শ্বশুরের তো লজ্জা নাই। তো বোনের বাসায় আসছেন, খালি হাতে আসছেন, আমি হইলে তো জীবনেও পারতাম না। তাই মিয়া, যেভাবে তাড়াহুড়া করে আইছি, অনেক সময় কোন মিষ্টি দোকান চোখে পড়ে নাই, এলাকা মিষ্টি আনা পারি নাই, আর তোমার উপর যে জিদা ছিল মিষ্টি দোকান খোঁজবারও যায়নি। ফুলমতি, তুমি আমার ভুল বুঝো না গো, তুমি আমার ভুল বুঝো না। তোমার পিস্তলে একটা টোটা আছে আমি জানি, এটা আমার উপরে ব্যবহার করো না প্লিজ। তুমি যদি আমারে খুন করো এইটা বিরাট অপরাধ হইব ফুলমতি, তুমি বিরাট অপরাধী হইবা। বিশ্বাস করো, যে মেয়ে আমার ফোন করছিল এরা আমি চিনি না, হ্যান্ডান পুতুল, কোন হানকার কোন পুতুল, বিশ্বাস করো আমি চিনি না। আরে বিশ্বাস করো, আমার কেউ বিপদে ফেলানির লাগে এরকম একটা ফোন করছে। তোমার যদি ইচ্ছা হয় আমার খুন করে ফেলাইবা ফেলাও, কিন্তু এটা অন্যায় হইব, বিরাট অন্যায়, বিরাট পাপ। মরার আগে তোমার একটা সত্যি কথা কয়ে যায় ফুলমতি, তুমি ছাড়া আমার জীবনে কেউ আসিল না, অন্যায় ভবিষ্যতেও থাকবো না। আমি তোর মারুম না, আমি নিজেই মরুম, এই জীবন আমি আর রাখুম। আমি তোর সুখী করতে পারি নাই, তাই তুই অন্য নারীর প্রতি আসক্ত হইছ। এই দোষ তো তোর না রে খোকা, এই দোষ আমার। মরণের পরে তুই আমার লাশটা গ্রামের বাড়িতে নিয়ে যাইস রে। আমি মরুম, আমি তোমার এই মুহূর্তে দেব না ফুলমতি। তুমি মরে গেলে আমার বাসা থাকে অর্থহীন গো। ফুলমতি ছাড়া খোকার জীবনের কোনো দাম নাই। তুমি আমারে গুলি করলে মাথার কাছে আসামি হইবা, পুলিশ তোমারে নানান ভাবে হেনস্থা করবো। দরকার নাই, পিস্তলটা আমার এনে দাও, আমি নিজে নিজের মাথার গুলি করে মরে যাবো। আর একটা সাদা কাগজ আর কলম দাও, মরার আগে আমি লিখে দিয়ে যাবো, আমার মৃত্যুর জন্য ফুলমতি দায়ী না। তুই নিজে আত্মহত্যা কইরা তুই নিজে হিরো হবি, আর তুই আমাদের বিলন বানাবি? জীবনেও না। আমি নিজে বইরা প্রমাণ করব যে আমি তোরে কত ভালোবাসতাম। ফুলমতি, সারা জীবন তুমি আমার লগে খারাপ ব্যবহার করছো, জীবনের শেষ সময় এসে আর খারাপ ব্যবহার করো না। আমার একটু হাসি মুখে মরতে দাও ফুলমতি, আমি হাসি মুখে মরতে চাই। তাও আর কাউরে মরণ লাগতো না, আমরা দুইজনই বাচ্চা। তাই আমি তো আড়াল থেকে সব কথাই শুনছি, তুই তো ওই মেয়েরে কইছস তুই আমারে কত ভালোবাসস। আমি বুঝছি খোকা, তুই যে আমারে ভালোবাসস এটার প্রমাণ আমি পাইছি। আমি এটা জানি ফুলমতি, খালি আমি তোমারে ভালোবাসি না, তুমি আমারে ভালোবাসো। আজকে এটা প্রমাণ হয়েছে।
আই লাভ ইউ কুকা বাবু, আই লাভ ইউ। এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেশি ভালো, তুমি মোর নয়নের আলো। আমার আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেশি ভালো, তুমি মোর নয়নের আলো। আমার শত্রু আমার বোনের যেমন হয়ে গেছে গা, মনে অনেক জ্বালা অনেক জিদ থাকলো, তোমার লগে এখন কিন্তু আমি ভালো ব্যবহার করে যেতেছি। এখন থেকে আপনার সবসময় আমার সাথে ভালো ব্যবহারই করতে হবে, কারণ আমি এরকম একটা কাজ করছি, শুধু এখন থেকে না, সারা জীবন আপনার আমার সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমার মতো বাটপাড় অশিক্ষিত একটা পোলারে নূরজান কি দেখে বিয়ে করছে, এটা আমি চিন্তা করতেছি, এটা আমি আমার বুঝাইতেছে না। ভালোবাসা নূরজাহান আমাকে বিয়ে করার পর বুঝতে পারছে, সে যদি আমাকে বিয়ে না করতো তাহলে জীবনের সবচেয়ে বড় ধরাটা খাইতো তখন সে। এখন আমাকে সে বিয়ে করছে। আরও সাদ্দাম ভাই, নূরজাহান তো আমাকে বুঝছেন, আমাকে ছাড়া কিছুই বুঝে না। কোনো রাগ গোসা বাদ দিতেছি, তুমি আমার বোন জামাই, এখন যেটি করুম মিলামিশে করুম, বাদ দাও। আগে যেটা হয়েছে দুইটা কাম তোমার করানো লাগবো। আগে তুমি আমারে বিয়ে করাইবা, তারপর আমার চাচারে বিয়ে করাইবা। প্লিজ প্লিজ এটা করো। চাচা একলা একলা থাকা পারতেছে না, বিশ্বাস করো। আমার কান্দে কেটে কইছে আমি সঙ্গীবিহীন থাকা পারতেছি না রে। ফুলমতি খালার বিয়ানের পরে বেশি ভেঙে পড়ছে। হ্যার বিয়ানের পরে কি হচ্ছে জানো, রাত তেরায় ঘুমাইবার পারে না। খালি কয় কি আমার কি জানি নাই, কি জানি না, আমি শেষ হয়ে যেতেছি রে। আবার এখন বলতেছেন কেন? খালার বিয়ের আগে বলতেন, তাইলে একটা ব্যবস্থা করতাম। এখন তো বলে কোনো লাভ নাই। ধর আমি জানি নাকি, আমারে তো কইতেছে এখন, আগে জানলে আগে কইতাম। আচ্ছা ভালো কথা, নূরজাহান চা কপি আনতে গিয়ে কি সিলেট চা বাগানে গেছে নাকি? সিলেট যায় নাই, বাসায় আছে। ওই যে চার সাথে আপনি ভাই তো আপনার জন্য একটু টা বানাচ্ছে, এর জন্য দেরি হচ্ছে, চলে আসবে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে তুমি কেমন আছো? তুমি? আমি তো খুব ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। যতবারই অফিসে আসি আপনার সাথে দেখা হয় না, খুব মিস করি আপনাকে। তুমি আজকে অফিসে আছো জেনে আমি চলে এলাম। থ্যাংক ইউ স্যার, আমার খুব ভালো লাগছে যে আমি আছি শুনে আপনি এসেছেন দেখে। মানে আমি যখনই আসি আপনাকে পাই না, আপনাকে খুব মিস করি। ব্যস্ত থাকি তো সে কারণে আসা হয় না। আচ্ছা দুবরা, তুমি তো একটা মিরাকেল কাজ করে ফেলেছো। আরে তুমি এত বড় একটা কাজ আমাদের কোম্পানিকে পাইয়ে দিয়েছো। আই মাস্ট গিভ ইউ থ্যাঙ্কস এন্ড কংগ্রাচুলেশনস। আগামী 2 বছর যদি আমাদের কোম্পানি কোনো কাজ নাও পায়, আমরা ইনশাআল্লাহ ঠিক মতো আমাদের কোম্পানি চালিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ স্যার। আসলে আমার একার পক্ষে তো পসিবল ছিল না, পুরোটা টিম কাজ করেছে। টিম ওয়ার্কের কারণেই আসলে করতে পেরেছি কাজটা। আর সবসময় তো আপনার সহযোগিতা আমাদের সাথে ছিলই। শোনো, যখনই অফিসের পুরো টিম মিলে কোনো কাজ করে, সে কাজ অবশ্যই সাকসেসফুল হবে। স্যার, হ্যাঁ আমাদের লোকনাথ প্রোফাইলটা যেভাবে তৈরি করেছে, হ্যাঁ প্রোফাইলের কারণে আমরা কাজটা পেয়েছি। আমাদের লোকনাথ যদি আমাদের সাথে আবার অফিসে জয়েন করে, আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, জয়েন করার কোনো প্রয়োজন নেই। লোকটা যদি মনে করে জয়েন করবে, এই লোকটা শুনে তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, যেহেতু এই কাজটি পাওয়ার ব্যাপারে তোমার একটা বিশাল রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে। সেই কন্ট্রিবিউশনের কারণে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, তুমি এই কাজটা আমার নিজের হাতে তুলে দাও। মা বাবা, এটা তো কোনো কথা হতে পারে না। কি বাবা? মানে তুমি লুবনাকে সবসময় বেশি বেশি প্রায়োরিটি দাও। একজন মানুষকে এত বেশি প্রায়োরিটি দিলে অফিসের বাকি সবাই কিভাবে কাজ করবে বলো তো? ঠিক আছে, ও আমাদেরকে এই কাজটা পাইয়ে দিয়েছে, কিন্তু আমরাও তো কন্ট্রিবিউট করেছি, তাই না? অফকোর্স অফকোর্স, তুমি আমার ছেলে, বর্তমান কোম্পানির চেয়ারম্যান বলো, এমডি বলো, হোয়াটএভার ইউ সে, ইউ আর দ্য অল ইন অল। তোমার তো কন্ট্রিবিউশন থাকতে হবে, তাহলে লাইক ফাউন্ড লাইক সাথে কি করে হবে? অবশ্যই স্যার, মন্টির তো অবদান আছেই। আমি তো আসলে আসতেই চাইছিলাম না, মন্টি আমাকে জোর করে নিয়ে এসেছে। তারপর আমরা লাস্ট মিনিটে সেই প্রপোজালটা সাবমিট করি। এ কারণে ওকে তো অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়। তুমি হয়তো একটা কিছু জানো না,
আমি কিন্তু মন থেকে বলেছিলাম লোকটাকে ডেকে এনে তোমরা মিলেমিশে কাজটা করো। কথাটা আমি আজকে তোমাদেরকে প্রথম বললাম। অফকোর্স আই হ্যাভ সাম কন্ট্রিবিউশন অলসো। ওই কথাটা তো আমি আসলে আগে থেকে জানতাম না, তাহলে তো আপনাকেই থ্যাঙ্কস দিতে হয়। স্যার, আপনার আশীর্বাদ সবসময় আমাদের সাথে ছিল, আপনার আশীর্বাদ সবসময় থাকবে, আমরা ভালো করার চেষ্টা করব। আর আজকে আমার একটু কাজ আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে আমি যেতে চাই। আরে অবশ্যই তুমি যাবা। শোনো, তোমার সঙ্গে আরেকদিন বসে ছুটি গল্প করা যাবে, তবে তুমি একা যেতে পারবো না। ঠিক, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। না স্যার, আমি একা যেতে পারবো, ওকে লাগবে না। আহা, তুমি একা যাবে কেন? ওর তো কোনো কাজে এখন, আমি আসছি অফিসে। যাও 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 যাও, আমি গেলাম। ঠিক আছে। চলো। বৌদি, চাচার বিয়েলে কি চিন্তা করলা? চাচা আসলে আমার এমনভাবে অনুরোধ করে, চাচার কষ্ট আমি আসলে সহ্য করা পারি না, আমার চোখ দিয়ে পানি পড়ে, জানো। দুঃখের বিষয় সাদ্দাম ভাই, আপনি তাহলে একটা কাজ করেন, আব্বাকে বিয়েটা করায়া আপনি আব্বারে পুরান ঢাকা নিয়ে যান। কারণ আমার শাশুড়ির জায়গায় আমি অন্য কারো বসতে দিতে পারবো না। আমার শাশুড়ির আমি এখনো ফিল করি, তার জন্য এখনো প্রত্যেকদিন রাত্রে আমি কান্দি। এই মিয়া, তোমার শাশুড়ি তুমি দেখছো? চাচি তো 8 বছর আগে ইন্তেকাল ফরমাইছে। আরে ভাই, ছবিতে দেখছি না, মহিষী নারী, কি সুন্দর। হ্যাঁ, তার জায়গায় তো অন্য কাউকে আমি সহ্য করতে পারবো না। এর জন্য বলি কি, বিয়েটা করান আব্বারে, সমস্যা নেই, করায় পুরান ঢাকা নিয়ে যান, আব্বা দেখবেন সেখানে অনেক সচ্ছল থাকবে। তাইলে আমার চাচার কিছু সম্পত্তি আমার তোমরা কয়ে বলে দিয়ে দাও, চাচার বিষয়টা আমি দেখতেছি, বডি কন্ট্যাক্ট আমি লই নিলাম, বিষয়টা হইলো। কিসের কন্ট্রাক্টের কথা চলতেছে? এতক্ষণ ধরে তোমরা কথাই বলে যাচ্ছ, কারো কোনো কথাই দেখি শেষ হয় না। কি নিয়ে এত কথা? তোমার ভাইয়া সাদ্দাম তোমার বাবার বিয়ে নিয়ে খুব চিন্তিত। মানে আমার শ্বশুর আব্বাকে বিয়ে না দিয়ে নাকি সাদ্দাম ভাই বিয়েই করবে না। মানে আব্বার একাকিত্ব দেখে তার নাকি ভিতরে অনেক নাড়া দেয়। বৌদি ঠিক কথাই কইছে, বিশ্বাস করো, চাচার মনের ইচ্ছাটা যদি পূরণ করতে না পারে আমার দিলে অনেক চোট লাগবো, আমার অনেক কষ্ট লাগবো, জানো। শোনো, তোমার এতদিন আমি ভাই ভাবতাম, তোমার না এই বাড়িতে চা কফি কিচ্ছু খাওয়ার দরকার নেই, তুমি স্ট্রেট আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি আব্বার কাছে যাও আব্বার কান ভরতে, তাই না? আমিও দেখতেছি তুমি কিভাবে আব্বার সাথে দেখা করো, তুমি বাড়ি থেকে বের হও। আচ্ছা ঠিক আছে। কি? জি, আমার আব্বার মগজটা সে খুব ভালোভাবে ধোলাই করছে, বুঝছো? মানে আমার শ্বশুর আব্বারে সে বিয়েটা দিয়ে আমাদের সংসারে একটা গ্যাঞ্জাম লাগাইতে চাই, এটা হলো তার মেন উদ্দেশ্য, তাই না সাদ্দাম ভাই? জিন্দিগি তো না, আমি এই কথা কই নাই। চাচা আমার জিজ্ঞাসা, আমি যদি অসুস্থ হইয়া বিছনায় পড়ে থাকি তাহলে আমার দেখভাল কাটাই করব, এটার উত্তর আমি কি দেবো? তোমরা কখন? তোমার কোনো উত্তর দিতে হবে না, আমার বাপ টেক কেয়ার আমি করব, তাও আমার বাপকে আমি অন্য কারোর সাথে বিয়ে দিব না। দরকার হলে ওই বাসা ভাড়া দিয়ে আমি আমার বাপকে আমার নিজের কাছে নিয়ে রাখবো। ওকে নুরজান, চলো আজকেই যাই। মানে হঠাৎ করে আব্বার বয়সটা কিভাবে কমে গেল সেটা একটু যাচাই করা দরকার না? আরে কোনো দরকার নেই কা তো, তোমরা চাচারে পাম্পুটি দিয়ে তোমার বাসা লয়ে আহ, তোমার দুজনের মাঝখানে থাকলে চাচা এমতি ঠিক হয়ে যাবো গা, বিয়ার বুথ আর থাকবো না, মাথার ভিতরে যাবো গা, আমি কইতেছি। ঠিক আছে, তুমি বলতেছো না, নিয়ে আসবো সামনের সপ্তাহে, আমি আব্বাকে এই বাড়িতে নিয়ে আসবো। তুমি অ্যাটলিস্ট একটা বিয়ে করো এখন। জি সাদ্দাম ভাই, আর কতদিন বিধবার মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন বলেন? আর বাটপারি টাটপারি একটু বাদ দেন, বাদ দিয়া এখনই কিন্তু আপনার ভালো হওয়ার সময়, ভালো হয়ে যান। ফার্স্ট হাঁটি একটু, কি হ্যাঁ একটু ফার্স্ট হাঁটি। ওকে। আচ্ছা, আমি তোমাকে আর কত পরীক্ষা দিব বলো তো? আমি তো ক্লান্ত বিরক্ত, আমার মাথায় যা জ্ঞান ছিল সব নিঃশেষ হয়ে গেছে। এইবার তো একটা ফলাফল দাও। এই যে তুমি আমাকে এগিয়ে দেওয়ার নাম করে এখন বিয়ের প্রস্তাব দিচ্ছ, এটা কোনো কথা হলো? তুমি কথাটা আমাকে অফিসে বলতে পারতে না? অফিসে এই কথা বলে আমি মজা পাই না, আর অফিসে আমার ভালো লাগে না। তুমি থাকলে একটু ভালো লাগে, না হলে ভালো লাগে না। বাসায় আমার ভালো লাগে না, আমার শুধু ইচ্ছা করে আমি সারাদিন তোমাকে নিয়ে নিরিবিলি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। আর ইদানিং তো মনে হচ্ছে আমি মেন্টালি সিক হয়ে যাচ্ছি। কেন? বন্ধু হিসেবে আছি, তোমার ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমার আশেপাশে এমন একজন মানুষ আছে যে আমি কখনো কোনো বিপদে পড়লে সে দৌড়ে আসবে। বন্ধুত্ব তো খুব ভালো, আমরা বন্ধুই থাকি না? উফ, বন্ধু হিসেবে বেশি দিন থাকা যায় না লোক না। আমাদের এত বড় বাড়ি, এত বড় ব্যবসা,
অথচ দেখো আমাদের বাড়িতে একজন নারী চরিত্র নাই, এভাবে কতদিন থাকা যায় বলো? হ্যাঁ, বিষয়টা আমিও জানি। একটা কাজ করো, ভালো থেকে একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আর আমি তো তোমার বন্ধু হিসেবে আছি, আমি বন্ধু হিসেবেই থাকতে চাই, বউ হিসেবে নয়। আমি তোমাকে বউ হিসেবেই চাই, বন্ধু হিসেবে নয়। সংসার করতে না আমার ভালো লাগে না। আমি আমার বাবা মার সংসারও দেখেছি, এখন মামা মামির সংসারও দেখছি। আমার ধারণা কি জানো, সংসার হচ্ছে একটা অশান্তি, নাই কোনো শান্তি, নাই কোনো বিশ্বাস। একজন আরেকজনের দোষ ধরার জন্য শুধু ওত পেতে থাকে। বিশ্বাস করো, এইটাই যদি সংসার হয়, আমার সংসার করার কোনো ইচ্ছা নেই। তুমি যে সংসার দেখেছো, আমি ঠিক তার উল্টো সংসার দেখেছি। আমার বাবা মার মধ্যে বিশেষ এক ধরনের সম্পর্ক ছিল, একজন আরেকজনকে ছাড়া তো থাকতেই পারতো না। আর একজন আরেকজনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ছিলেন তারা। এই কারণে আমার মা মরে যাওয়ার পরেও এত বছরেও আমার বাবা বিয়ে করেননি। আমি যদি বিয়ে করি, সংসার করি, তাহলে আমার বাবা মার মতোই করবো। স্যাক্রিফাইসই হবে আমার ভালোবাসার মূল মন্ত্র। বন্টি, তুমি এমনভাবে কথা বলো না, আমার মাঝে মাঝে রাতে ঘুম হয় না। সত্যি আমারও মনে হয় যে আমি তোমার কথায় রাজি হয়ে যাই, তোমাকে বিয়ে করে ফেলি। পরে আবার মনে হয় আমার তো অনেক ইগো, এত ইগো প্রবলেম নিয়ে আসলে আমাকে দিয়ে মনে হয় না সংসার হবে। শুধু শুধু জীবনে একটা স্পট পড়ে যাবে। এত চিন্তা ভাবনা করে কি আর জীবন চলে? শোনো, তোমার আমার জীবন আমরা পরিচালনা করি না, সেটার জন্য উপর আল্লাহ আছেন, তিনি ভালো বোঝেন এবং তিনি যা চান তাই হবে। আমরা দুজন একজন আরেকজনকে যদি এখনই বিয়ে করতে চাই, সেটাও হবে না যদি তিনি না চান। কোনোভাবে এটা সম্ভব না। ঠিক, তোমার কথাই ঠিক আছে। ঠিক আছে, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় এই বিষয়টা নিয়ে ভাব, দেখি কতটুকু আগানো যায়।